প্রথম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। কয়েকদিন আগে তোমাদের একটা পোল দিয়েছিলাম যে কেমিস্ট্রিতে কোন চ্যাপ্টারের উপর তোমরা হচ্ছে ওয়ান শট এমসিকিউ সলভ চাও। সো ম্যাক্সিমাম তোমাদের সবারই হচ্ছে আমাদের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়, যেটা পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে, সো সেটারই তোমরা হচ্ছে কি চেয়েছো, ক্লাস চেয়েছো। সো সেই সুবিধাতে আজকে হচ্ছে আমাদের প্রথম কেমিস্ট্রির এমসিকিউ সলভিং ক্লাস। তো সবাই একটু আমরা লাইভ ক্লাসে যুক্ত হব। সো আমি চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে তোমার কোন কোন টপিক থেকে বলো, আহ, এবং আরও কি কি এমসিকিউ প্র্যাকটিস করলে তুমি এই চ্যাপ্টার থেকে তোমার একটা ফুল একটা কি হবে, রিভিশন হবে। সো ওকে, আমরা কথা না বাড়ি চলো আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই আজকে লাইভ ক্লাসে। সবাই একটু যুক্ত হয়ে যাবো আমাদের আজকে ক্লাসে। এবং আমার লাইটিং বলো এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা জাস্ট আমাকে সব একটু জানাবা, ঠিক আছে? সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট জানাও আমাকে সবাই, একটু জাস্ট আমাকে জানাও। আমরা সবাই একটু দ্রুত জন হব। অ্যান্ড আজকে ক্লাসে তোমাকে জাস্ট টপ 25টা এমসিকিউ তোমাদের শেখাবো। যে টপ 25টা এমসিকিউ তোমার হচ্ছে একদম, তোমার একদম পুরো বেসিক থেকে হবে, কেমন? কারণ এই চ্যাপ্টারটা একটু থিওরি বেস, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমার তো ম্যাথ আসে কয়েকটা টাইপের, এবং এমসিকিউ জাস্ট 2 থেকে 3টা টপিক পড়লেই ওই টপিক থেকে ঘুরে ফিরে কিন্তু তোমার এমসিকিউগুলো আসে। তাই তোমাদেরকে আজকের ক্লাসে আমি এমনভাবে সাজাইছি যাতে ঘুরে ফিরে তুমি পাও। ওকে, সবাই একটু আমরা যুক্ত হব, সবাই একটু আমরা ক্লাসে যুক্ত হব, ঠিক আছে? যেহেতু এটা আমাদের লাইভ ক্লাস, তাই সবার জন্য একটু ওয়েট করতে হবে, সবার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা সবাই একটু যুক্ত হই। কে কোথা থেকে যুক্ত হচ্ছ জাস্ট একটু জানাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি দেখি আমাদের আজকে স্লাইডটা একটু রেডি আছে কিনা। দেখো ভাইয়া, আজকে তোমাকে যা শেখাবো দেখবা একটু ক্লাসে মনোযোগ থাকার চেষ্টা করবা, ঠিক আছে? মনোযোগ কনসিস্টেন্সি ধরে রাখাটা অনেক টাফ, ঠিক আছে? কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে। ওকে ফাইন, কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সবাই। তোমরা যারা হচ্ছে লাইভে যুক্ত হচ্ছ একটু কষ্ট করে ক্লাসগুলো একটু তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে জানাবা, ঠিক আছে? যেহেতু তুমিও ক্লাস করতে আসছো, আবার অনেক স্টুডেন্ট দেখা যায় সে নিজে করবে কিন্তু অন্যকে দেখায় না, কেমন? বিদ্যা কিন্তু দান করতে হয়, জানো? পড়াশোনা সব কিছু দান করতে হয়। ওকে, হুম হুম, আমিও ভালো আছি। সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট জানাও তো আমাকে। ওয়েট, সবাই আমায় একটু জানাও, আমি অল্প কিছুক্ষণের মধ্যে একটু যুক্ত হব। হুম, ওকে, আমরা ক্লাসটা শুরু করবো কিনা? আমরা ক্লাসটা তাহলে শুরু করে দিই, আমাদের অনেক লেট হয়ে গেছে। দেখো, আমি একদম এখান থেকে বেসিক থেকে যদি পড়াই, এই যে তোমাদের বইটা খুলে রাখছি, এবং বই থেকেও তোমাদের হচ্ছে দেখাই দিব যে কোন টপিকটা তোমাকে পড়তে হবে। ওকে, সব কিছু ক্লিয়ার কিনা? আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আমরা এখানে আসবো না, চলো আমরা তাহলে শুরু করছি। ওকে, আমরা তাহলে শুরু করি। দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে একটি হাইড্রোজেনের প্রকৃত ভর কত। দেখি তোমরা বলতে পারো কেন দেখি, যে একটি হাইড্রোজেনের প্রকৃত ভর কত, দেখি তোমরা একটু জানাও আমাকে, একটি হাইড্রোজেনের প্রকৃত ভর কত? এখানে আনসারটা একটু ভুল দেওয়া আছে, যে এটার প্রকৃত ভর কত দেখি তোমরা বলতে পারো কিনা। কি বলছে দেখি, কি বলছে, আমরা পারি কিনা?
এটার হাইড্রোজেনের প্রকৃত ভর কত? হাইড্রোজেনের প্রকৃত ভর হচ্ছে আমাদের 1.67 ইন্টু 10⁻²4 গ্রাম। কেমন, কি বলতো, 24 আমাদের গ্রাম। সো আনসার কোনটা দেওয়া আছে, যদি বা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এর আনসারটা হবে ঘ নাম্বারটা, মানে ঘ, মানে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। বুঝছো? আনসারটা কি কত হবে? না, ঠিক আছে, তুমি যেটা বলছো ঘ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। তুমি যেটা বলছো 9.11, ঠিক আছে, এই যে এটা, এই গ্রামটা, এটা কখনো হবে না। আনসারটা হচ্ছে এটা, ঘ নাম্বার, গ গ, গরুর গ। বুঝছো? কিসের গ? গরুর গ আমাদের। চলো আমরা নেক্সটে যাওয়ার ট্রাই করি। নেক্সটে সোডিয়ামে পারমাণবিক ভর কত? দেখি, সোডিয়ামে পারমাণবিক ভর কত। গত ক্লাসের মতো আজকের ক্লাসেও কিছু ট্রিক্স শেখাবো, যেগুলো দেখে তোমাদের মনে থাকে মতো। সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর কত দেখি, একদম না দেখে বলবা তোমরা, না দেখেই। সোডিয়ামের পারমাণবিক ভর কত ভাইয়া? সোডিয়াম পারমাণবিক ভর কত? দেখো তো, সোডিয়াম কত? সোডিয়াম 11, তাই না? ভর কেমনে বের করবো? তারপর সোডিয়াম দেখো, সোডিয়াম, তারপর দেখো সোডিয়াম, যেহেতু এটা আমার পারমাণবিক সংখ্যা কত? 11, তাই না? কত? 11। তো আমি কি করবো দেখো, একটা টেকনিক শেখাই, কেমনে বের করবো আমরা। কেমনে বের করবো? 11 দুগুণ কত? +1, প্লাস কত? 1। যেহেতু এটা 11 নাম্বার আছে, 11 দুগুণ কত আমার? 22। তাহলে 22 এবং কত হয়? 23। কত হয়? 23। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসারটা হবে ক নাম্বার। কেমন? কেমন? তুমি যদি লাইভ ক্লাস থেকে, মানে আজকে ক্লাসে থাকো, হোক তুমি এটা আগে পড়ছো আর কি, তুমি বিভিন্ন জায়গায় পড়তে পারো, জাস্ট তোমার কাছে এটা আবার একটু রিভিশন হবে। কেমন? আজকে ক্লাসটা তুমি যদি থাকো একদম শেষ পর্যন্ত, তোমার একদম পুরো একটা রিভিশন হবে। আমি চাইলে এটা রেকর্ড করে দিতে পারতাম। বুঝতে পারছো? এই পারমাণবিক ভর বলছে বাবা, তোমরা তো পারমাণবিক সংখ্যা না তো। পারমাণবিক ভর, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা কি বলছে? পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমার ভর কত? 23। এটাই হচ্ছে আনসার। কেমন? এটা হচ্ছে কি আনসার। পারমাণবিক ভর কেমনে বের করে? আমার প্রোটন প্লাস কি বলতো ইলেকট্রন। কেমন? প্রোটন প্লাস কি ইলেকট্রন, সরি প্রোটন প্লাস নিউটন। আমার প্রোটন প্লাস নিউটনের ভর হচ্ছে আমার পারমাণবিক ভর। এটা একদম ক্লাস 8 থেকে আসে তো, এটা আসে না? ক্লাস 8 থেকেই তো আসে। চলো আমরা নেক্সট ওয়ানে যাই। আমরা নেক্সট ওয়ানে যাচ্ছি। রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসা কোনটি ব্যবহৃত? আচ্ছা, এই যে প্রশ্ন করছো না তোমরা অনেকে আছো, যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো, এই যে এই টপিকগুলো এটা একটু খুবই ইম্পর্টেন্ট। কেমন? এটা একটু খুবই কি, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখো। 3 নাম্বারটা কি, এইগুলাই একটু তোমাকে বেশি আসবে এই চ্যাপ্টার থেকে। ইলেকট্রন বিন্যাস দেবে এবং বলবে কোনটা কোন চিকিৎসা ব্যবহার হয় বা কোন আইসোটোপটা ব্যবহার হয়, সেগুলো একটু মুখস্থ রাখো, ভালো একটু লিখে রাখো। রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসা কোনটি ব্যবহৃত হয়? কেমন? কোনটা ব্যবহৃত হয়? তার মানে কি হয় বলতো? ফসফরাস। কি হয় বলতো? ফসফরাস। কি হয়? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো তাসকিন? বলো তো। এগুলো মাথা রাখবা, পারলে একটু লিখে রাখো, এগুলো একটু লিখে রাখো তোমরা। এগুলো কি রাখো বলতো? লিখে রাখো। অর্থাৎ 3 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গড়ে ফেলে যে কোনো বোর্ড একটা দিয়ে দিবে তোমাদেরকে। কেমন? ওকে ফাইন, লিখে রাখছো তো নিশ্চয়ই না? এবার আসো, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? অধিকতর কি বলতো? সুস্থিত। এখন সুস্থিত মানে কি? আমরা সুস্থিত, সুস্থিত, সুস্থিত আসলে কি? দেখো, আমরা যদি সোডিয়ামে কিনি, কারণ যেহেতু আমরা এটাতে পরিচিত, সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে 1s2, 2s2, ঠিক আছে, টুপি কত আমার? টুপি কত? টুপি হচ্ছে 6 নাকি 4? তারপরে 3s কত? 1। খেয়াল করতে হলে এবার
যেহেতু ইলেকট্রন বিন্যাস আমার এখানে 11টা থাকবে, তাহলে এখন 1s প্রথম অরবিটাল পূর্ণ, আমার sp-টাও পূর্ণ আছে। এখানে এসে দেখো আমার এখানে একটা, কয়টা বলো তো? আমার এখানে একটা। বোঝা যাচ্ছে কথাগুলা? হ্যাঁ, আমি ভালো আছি। দেখো সুস্থিতি কেমন হয় এখন, তো দাঁড়াও, এও ঠিক আছে, এও ঠিক আছে। কেন বলো? দেখো এস, আমাদের অরবিটাল হচ্ছে 4টা, এস পি ডি এফ। কেমন, এগুলো একটু বোঝার চেষ্টা করবা। এখন এস অরবিটালে, অরবিটাল, অরবিট, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য আছে। অরবিট এবং অরবিটালের মধ্যে কক্ষপথ, কক্ষপথকে বলা হয় অরবিট, আর উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল। এখন এগুলো হচ্ছে উপশক্তি স্তর 4টা, এস পি ডি এফ। তাহলে এস উপশক্তি স্তর অরবিটাল থাকবে কয়টা, মানে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। পি এর কাটা থাকবে কয়টা? তোমার পি এ থাকবে 6টা। ডি এ থাকবে কয়টা? 10টা। আর এফ এ থাকবে কয়টা? তোমার হচ্ছে 14টা। এখন দেখা যায়, ধরো এদের মধ্যে আবার পিডিএফ, এগুলো পরিপূর্ণ যদি বলা হয় অর্ধ পরিপূর্ণ, তাহলে অর্ধ পরিপূর্ণ হলে কি হবে? 3, তারপর হচ্ছে তোমার 5 এবং 7। এদের থাকলেও কি হবে বলতো? সুস্থিত হবে। কি হবে বলতো? সুস্থিত, সরি, সুস্থিত। আর যদি এভাবে না থাকে তাহলে আমার কি হবে বলতো? সুস্থিত নয়। তুমি দেখো ডি অরবিটালটা দেখো তো আমাকে, এন এর মানটা কি দেওয়া আছে? এন এর মান তোমাকে কি দেওয়া আছে? এখানে সুস্থিত ম্যাক্সিমাম তোমাকে ডি দিয়ে, তোমাদের ম্যাক্সিমামই, এটা শুধু ম্যাক্সিমাম না, ডি দিয়ে বোঝাই, ডি অরবিটাল। কারণ এস পি এবং এফ এর চেয়ে ডি অরবিটালটা খুবই অধিক সুস্থিত। তাহলে তোমার সবগুলো ডি দেওয়া আছে কিনা দেখো তো। তোমার ক নাম্বারে কি দেওয়া আছে? যে ডি কত দেওয়া আছে? ডি টু দি পাওয়ার কত? 4 দেওয়া আছে। এন মাইনাস 1, এটা কিন্তু প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু সেম হচ্ছে, শুধু আমার ডিটা দেখো, ডিটা ফোকাস রাখবে, ডিটা ফোকাস রেখে তুমি বাকি সব মাথা রাখবা, শুধু তুমি ডিটাকে মানে জাস্ট ফোকাস রাখার চেষ্টা করবা। তাহলে আটটা কি দেওয়া আছে? D9। আচ্ছা, তারপর একটা কি দেওয়া আছে? D5। এবং একটা কি দেওয়া আছে? যে D10 দেওয়া আছে, আছে না? এখন এগুলো তো আগে থেকে নিশ্চয়ই তোমাদের মাথায় এটা চলে আসছে, এটা এটা বোঝার পর যে যে ভাই এটা তো এগুলো বাদ চলে যাবে কেন? কারণ আপনি তো বলছেন এখন ডি এক হলে 10 থাকতে পারে, না হলে 5 থাকতে পারে। আর পি এর ক্ষেত্রে 6 থাকতে পারে, অর্ধপূর্ণ হলে 3 থাকবে। আর এফ এর ক্ষেত্রে 14 থাকবে এবং অর্ধপূর্ণ হলে 7 থাকতেছে। বাট দেখো তো আমাকে 9 কখনো হচ্ছে? হবে না। কখনো কি হবে? না। তাহলে খেয়াল করো, তারপর এই যে এই দুটার মধ্যে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? তাহলে এর পরটা কি দেওয়া আছে দেখো, এর পরে তোমাকে দেওয়া আছে যে NS1, এটা কখনোই অসম্ভব। কেমন? তাহলে NS1, এটা যদি, এটা কখন হয়েছে জানো? আচ্ছা একটু বলি। এটা যদি ধরো ডি, তোমার হচ্ছে 4 হয়েছে, এটা D4 হয়েছে, এবং NS কত? 2। NS কত? 2। যেহেতু এখান থেকে একটা আমার অরবিটাল কি হবে? চলে আসবে। কেন? কারণ ডি অরবিটাল সুস্থিত হতে চায়। কি হতে চায় বলতো? সুস্থিত হতে চাচ্ছে। যার কারণে সে কি হয়? এস থেকে একটি অরবিটাল নিয়ে সে 5-এ পরিণত হয়। তাহলে ক্ষেত্রে আমার এনএস কি হবে? 1 হবে। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমার আনসারটা কি হবে? গ হবে। কি হবে? এই গ নাম্বারটা। তোমরা বুঝছো কিন্তু একটু তোমাদের একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। বুঝছো তোমরা? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে চলো আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ান কি বলছে? যে মৌলের একটি প্রোটনের ভর কত? মৌলের একটি প্রোটনের ভর কত? কি দেওয়া আছে? যে 1.66, 9.11, তারপর হচ্ছে আমার 9.11 ইন্টু 10^24। এটা আগে থেকে বাদ, কারণ 24 কখনো হয় না, 28 হয়। বাট 9.11 মানে 9.11, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রনের ভর। তারপরে শেষে কি দেওয়া আছে? 1.67। এটা হচ্ছে তোমাদের কি বলতো? হ্যাঁ, হ্যাঁ, এটা তোমাদের কি? প্রোটনের ভর। আমি তোমাদের একটু দেখাই এখানে। ওকে, কোন পার্টটুকু একটু বেশি পড়বা? কাকে বলে? ক নাম্বার জন্য আসবে, মানে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, তোমাদের খ এবং শর্ট কোয়েশ্চেন জন্য আসবে। বুঝতে পারছো? মানে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, এগুলো একটু আসবে। তারপর হচ্ছে এগুলো লিখবা, মানে মৌলের প্রতি কাকে বলে, তোমাদের এখান থেকে আসবে। তো অনেক সময় দেখা যায় এখান থেকেও দিয়ে দেয়। কেমন?
এখান থেকেও দিয়ে দেয় কেউ, এখান থেকেও কি বলতো দিয়ে দেয়। বুঝছো? এখান থেকেও দিয়ে দেয়, আমি একটা রাখছি এখানে, যে বলতে পারে কপারের লেটিন নাম কি, তারপরে সিলভারের লেটিন নাম কি, তারপর হচ্ছে গোল্ডের লেটিন নাম কি, এগুলো দিয়ে দিতে পারে। সো তোমরা একটু এটা কত নাম্বার পেজ একটু দেখো, তোমরা একটু দেখবা। এটা হচ্ছে তোমাদের 38 নাম্বার পেজে এই বক্সগুলা কেমন, এই বক্সগুলো মাথায় রাখবা। ইংরেজি নাম এবং লেটিন নাম অনেকটু ডিফারেন্ট আছে। তোমাকে তোমাকে দিয়ে দিতে পারে যে কোবাল্টের ইংরেজি নাম কি, আর ইংরেজি নাম কি আবার, লেটিন নাম কি, এগুলো তো আমি দেখিই নাই। তুমি এগুলো পড়ছো কিন্তু এগুলো একটু পড়ো নাই কোনগুলা, এই যে লেটিন নাম বলো, তারপর হচ্ছে ইংরেজি নাম, তো তুমি একটু খেয়াল করো নাই। সো এগুলো একটু খেয়াল রাখবা, এখান থেকে আসতেই পারে। আচ্ছা, সংকেত থেকে দেখবা, সংকেত তো পারবা কেমন। সো এখান থেকে দেখলা তাই না? ওকে ফাইন, আমরা নেক্সটে চলে যাই। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? আপেক্ষিক আণবিক ভর কত, এটা তোমাদের মৌলের রাসায়নিক গণনা একটা চ্যাপ্টার আছে না, ক্লাস মানে 6 চ্যাপ্টার যেটা আছে, কেমন কি আছে বলো তো, কি বলতো? সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক ভর কত দেখি, জটপট বলতে পারো কিনা দেখি। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক, আমি তোমাদের জন্য একটা পোল দিই, একটা টাইমার সেট করে দিই, টাইমার দেখি, 5 সেকেন্ড দিলাম, দেখি 5 সেকেন্ডের মধ্যে কেউ বলতে পারো কিনা দেখি। কেউ বলতে পারো নাই সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত, পারে নাই? আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর এবং পারমাণবিক ভর অনেকটুকু তোমরা হচ্ছে গুলাই ফেলো। দেখো আণবিক ভরটা দেখে কেমনে বের করবো, আণবিক ভর কেমন, আণবিক কি বলতো ভর। এখন আমাদের সংকেতটা কি, সংকেতটা হচ্ছে H2SO4। তুমি জাস্ট একটা খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা যৌগ, কি বলতো যৌগ। এখানে অণু থাকতে, অণু আছে, পরমাণু আছে, অণু আছে এবং পরমাণু আছে। বুঝতে পারতেছো তোমরা সবাই? ইয়েস অর নো? এতদিন ঘুমাইছিলা? ও মাই গড, খুব ভালো, তোমার সামনে পরীক্ষা, তুমি এতদিন ঘুমাইছিলা, এটা একটা ভালো ডিসিশন নিয়েছো। দেখো আণবিকের ক্ষেত্রে আমরা কি করব, পরমাণুর, পরমাণু হাইড্রোজেন কয়টা এখানে একটা, তাহলে তোমার এখানে আছে কয়টা, দুইটা দেওয়া আছে, তাহলে এস আছে কয়টা, একটা, যেমন এস আছে কয়টা, একটা, সরি, আমরা আণবিক ভর বের করতেছি, নট জারণ সংখ্যা। খেয়াল করো হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেন ভর হচ্ছে আমার 1, সো ইন্টু 2 প্লাস সালফারের ভর কত, সালফারের ভর কত আমার 32 না, 32 প্লাস, তাহলে অক্সিজেনের ভর কত 16 ইন্টু, তোমার তোমার পরমাণু কয়টা দেওয়া আছে, 4টা। খেয়াল করো এখানে আমরা কিভাবে লিখবো, প্রথমে হচ্ছে ভর, ভরের সাথে মানে যে কোনো একটা মৌলের আণবিক ভর কেমনে বের করব, কেমনে বের করব, ভর ইন্টু পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, ঠিক আছে? ভর ইন্টু পরমাণু কি বলতো সংখ্যা, বুঝতে পারতেছো? তোমরা যারা হচ্ছে গুলাই ফেলো আণবিক ভর এবং পারমাণবিক ভর কি এক কিনা, আমি বলবো যে না, আমি বলবো না, আর আণবিক ভর এবং পারমাণবিক ভর, মানবিক ভর এক নয়। তোদের প্রশ্ন আসতে পারে যে আণবিক ভর এবং পারমাণবিক ভর কি এক, কেন নয়, সেটা তুমি হচ্ছে প্রমাণ করো, ঠিক আছে? হুম, আণবিক ভর কেমনে বের করতে হয় এখন বুঝতে পারতেছ। একটা হচ্ছে ভর মানে যেই মোলটা দেওয়া থাকবে তার ভর এবং পরমাণুর সংখ্যা, পরমাণু কি সংখ্যা, এখানে সালফার একটা দেওয়া আছে তাই হচ্ছে আমি মানে দিই নেই, এখানে হচ্ছে হাইড্রোজেন দুইটা দেওয়া আছে তাহলে 1 × 2 অ্যান্ড প্লাস 32 প্লাস 16 ইন্টু হচ্ছে 4, তাহলে আমার কত আসবে, এটা আসছে আমার 90, কত আসবে 98, কত আসবে বলতো 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত পেলাম, 98। তোমরা যারা হচ্ছে 98 দিয়েছো তাদেরটা হচ্ছে রাইট হয়েছে, আর যারা দাও নাই ব্যাড লাক। এগুলো যদি না পারো, ঠিক আছে, এগুলো যদি না পারো, তোমাদের সামনে অনেক কিছু ওয়েট করতেছে,
অনেক কিছু ওয়েট করতেছে। এই চ্যাপ্টারটা যদিও একটু সহজ। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত দেখি বলো। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? তোমাদের জন্য একটা আমি তাহলে টাইমার দিই, 5 সেকেন্ডের মধ্যে যে বলতে পারবা দেখি আজকে ক্লাস থেকে কে কতটা পয়েন্ট নিয়ে যেতে পারো। কেমন? সো ওকে, স্টার্ট। ডিউটেরিয়ামের ভর কত? ডিউটেরিয়ামের ভর কত? ডিউটেরিয়ামের ভর কত দেখি বলো। বলো। ওকে, তোমরা অনেকে পারো নাই, একটা বের করে শিখে। ডিউটেরিয়াম, তাই না? আচ্ছা তোমরা কি জানো হাইড্রোজেনের আইসোটোপ কয়টা আছে? হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেন আইসোটোপ আছে 3টা। হাইড্রোজেন আইসোটোপ কয়টা বলতো? হাইড্রোজেনের আইসোটোপ কেমন? আইসোটোপ কয় প্রকার? 3 প্রকার। কেমনে মনে রাখবো? অনেকে এটা মনে রাখতে পারো না, তাহলে মনে রাখার আমি টেকনিকটা শেখাই। মনে রাখার বললাম না আমি আজকে ক্লাস থেকে তোমাকে কিছু না কিছু, তুমি দেখছো আর কি ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে, হাজার হাজার এমসিকিউ ক্লাস আছে, কিন্তু তারপরেও আমি সবগুলা থেকে একটু আলাদা রাখার হচ্ছে কি করব, চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত যারা থাকবে দেখবা তুমি কিছু না কিছু নিয়ে যেতে পারছো আজকের ক্লাস থেকে। এখন না, ক্লাস শেষ তখন নিজেই বুঝতে পারো। মনে রাখবো কিভাবে? আমি কিছুই লিখি নেই, একটা কথার মাথা রাখো। পুলিশ পুলিশ ডিউটিতে। ডিউটিতে কি বললাম? মনে রাখার ট্রিক্সটা কি? হাইড্রোজেন যে 3টা আইসোটোপ আছে, মনে রাখার ট্রিক্সটা কি? পুলিশ ডিউটিতে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? পুলিশ ডিউটিতে। তাহলে পুলিশ দিয়ে কি হবে আমার? পোট্রিয়াম। কি হবে বলো তো? আমার পোট্রিয়াম। কেমন? তাহলে পুলিশে তো মুছে গেছে নাকি? আচ্ছা, তারপর দেখো পুদি কি হচ্ছে আমার? পুদি হবে পোট্রিয়াম। তারপর ডিউ, ডিউ দিয়ে ডিউ টেয়াম। কেমন? তারপর হচ্ছে টিতে। কেমন? টিতে 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 মানে কি? টিট্রিয়াম। কি বলতো? টিট্রিয়াম। কেমন? তাহলে খেয়াল করো, পুলিশ 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 জিটিতে মানে কি? পোট্রিয়াম। তাহলে খেয়াল করো, হাইড্রোজেন যে 3টা আইসোটোপ আছে, 1 পোট্রিয়াম, 2 ডিউট্রিয়াম, 3 টিউট্রিয়াম। তাহলে কিভাবে মনে রাখবো? পুলিশ ডিউটিতে, পুলিশ ডিউটিতে। তাহলে পোট্রিয়াম যেহেতু আমারটা 1 নাম্বার 1 1, তাহলে ডিউট্রিয়াম তাহলে 2 1, এবং টিউট্রিয়াম কি হয়েছে আমার? কি বলছে এটা? 3 1। বুঝতে পারছি? বুঝছো কি না? বুঝছো তোমরা সবাই? সবাই কি বুঝছো? তাহলে আমার ডিউট্রিয়ামের ভর সংখ্যা কত হবে? ডিউট্রিয়ামের ভর সংখ্যা কত? 2। তাহলে এটা আনসারটা কি? এটা আনসারটা হচ্ছে 2, এটা আমার আনসার। কেমন? রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? দেখি বলতো, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কৃত হয় কত সালে? দেখো তো, 1911 সালে। তাহলে 1911 সালে কি বলছে বলতো? রাদারফোর্ড পরমাণু মডেল কি হয়? আবিষ্কার করেন। এবং 1913 সালে বোর, মানে বিজ্ঞানী বোর 13 সালে কি করেন? যে উনার যে ইলেকট্রনের মডেলটা আছে উনি সেটা প্রকাশ করেন। ওকে ফাইন। কোন ইলেকট্রন বিন্যাসটি আমাদের আয়রন 3+ আয়নের জন্য প্রযোজ্য? আয়নের জন্য প্রযোজ্য। তাহলে কি বলছে? তার মানে আমাদের আয়রনের পারমাণবিক সংখ্যা কত? আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। কত? 26। 26 থেকে আমাকে একটা কমা থাকবে। দেখো দেখো, 26 থেকে একটা কম থাকবে। খেয়াল করো, আয়রন 2+, আয়রন তো এমনি হচ্ছে তোমার কয়টা থাকে? 26টা না? তাহলে 26টা থেকে ইলেকট্রন দুটো দান করে ফেলেছে, তাহলে কত, কয়টা হয়ে গেছে এখন? 24টা। তাহলে এখন যেহেতু তোমার আয়রন 3+, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? 23টা থাকবে। কয়টা থাকবে? 23টা। অনেকে 24টা খোঁজার চেষ্টা করে, এটা একদম ভুল প্রসেস। তাহলে তুমি দেখো সবগুলো সেম হচ্ছে কিনা। আমার এখানে 18,
18, 18 হচ্ছে 24। দেখো খেয়াল করো, আমার লাগবে করে 23টা। কয়টা লাগবে বলো? আমার 23টা লাগবে। শেষের দিকে কাউন্ট করো, শেষের দিকে। তাহলে শেষেরটার দিকে কাউন্ট করলে আমার এখানে দেখো যে নিচে আমার 26, 18টা, 18 এবং 3, 21, 21 এবং হচ্ছে আমার কত এখানে আছে 4s1, এটা কিন্তু হবে না, এটাকে আসলে হয় না। তারপর হচ্ছে ঘ নাম্বার 3s1, আমার এই যে দেখো খ নাম্বারটা 3s2 এবং 3p6, 3d5, 3d কত 5। কারণ এখানে সবসময় চেষ্টা করবা যে 4s থেকে এটাকে ডিলিট হবে, ঠিক আছে। এখান থেকে আবার এই যে ওয়ানটা দেখতে পাচ্ছি, এখান থেকে আবার শিফট হবে, মানে ডি অরবিটালটা স্থিতি বা সুস্থিত হওয়ার জন্য সে এস অরবিটাল থেকে একটা কিন্তু ইলেকট্রন নিয়ে ফেলবে সে। কেমন? তো আনসারটা কি? ক নাম্বার। বুঝতে পারছো কিন্তু তোমরা সবাই? বলো। ওকে ফাইন। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কথা না বলে কি বলছে? কোন মলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত করা হয়েছে? কোন মলের, দেখি এই যে দেখছো, তোমাদেরকে এখন বললাম না, তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ কিনা, যে কোন মলের ল্যাটিন শব্দ। এই বক্সটা দেখো, এই বক্সটা আমি এই বক্স থেকে রাখছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা সবাই? হুম, ওকে। তো কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত করা হয়েছে? এটা হচ্ছে সোডিয়াম। তোমরা হচ্ছে এটা স্লাইডে পেয়ে যাবা, স্লাইডে পেয়ে যাবা, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এবার আসো, সালফারের সঠিক সংকেত কোনটা? সালফারের সঠিক সংকেত কোনটা? অনেকে সালফার এটা দিবা। সালফারের সঠিক সংকেত কি? S8। কি বলতো? S হচ্ছে 8। সালফারের সঠিক সংকেত কি? S হচ্ছে 8। মনে থাকবে, কারণ সালফারের একটা অণুতে, ঠিক আছে, সালফারের একটা মানে পরমাণুতে সালফার থাকে কয়টা? 8টা। বুঝছো? এই জন্য 8। এটা কিন্তু মাথা রাখবা, এই জন্য আমি মানে জেনে শুনে মানে এটা দিয়ে রাখার চেষ্টা করছি। আর ওয়েট করো, এটা হ্যাঁ, কি বলছে? জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে? জিঙ্ক এর, জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে? এটা অবশ্যই জানার কথা, কারণ জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। 30 করলে আমার 3d-টা থাকবে। কেমন? এস, 3s, 3p এগুলো কিন্তু হবেই না, 4s থাকবে। এইটা এই দুটার মধ্যে কনফিউশন অনেকের মধ্যে হয়ে যায় এটা। আচ্ছা, বুঝতে পারলাম। এটা একটু লিখে ফেলো যে হার্টের পেসমেকার বসাতে নিচের নিচের কোনটি ব্যবহৃত হয়? নিচের কোনটি ব্যবহৃত হয়? দেখি তোমরা সবাই বলতে পারো কিনা, দেখি, দেখি বলো। তোমরা দেখি বলতে পারো কিনা, দেখি। এটা আমাদের হচ্ছে কত? 238, ঘ নাম্বার। কেমন? তারপর দেখো, কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? কোনটি ডি অরবিটাল কি বলতো অর্ধপূর্ণ? কোনটি ডি অরবিটাল কি বলতো অর্ধপূর্ণ? জিঙ্ক আমার অর্ধপূর্ণ না, কপার, কপারও না, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত? দেখে বলতে পারো কিনা, দেখি তোমরা। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত? দেখি, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত? এই তোমরা নিজেদের মধ্যে কথা না বলে তোমরা আনসার দাও। 25। গুড। খেয়াল করো, এগুলো এটা লিখছো পুলিশ ডিউটিতে, পুলিশ যে তোমরা এটা লিখছো, এটা লিখছো কিনা? ওকে ফাইন। কি বলছে? আয়রন, আয়রন হচ্ছে আমাদের কত? আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। জিঙ্ক 30। তাহলে কপার, কপার হচ্ছে কত? 29। তাহলে 29 হলে কয়টা থাকবে আমার এখানে? 1 এবং এটা হচ্ছে কত? 2, 9, 2, 7, 8, 1, 1, 8। আচ্ছা ওকে, তাহলে 30 পরিপূর্ণ থাকতেছে। যেহেতু ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, কপার, আমি জাস্ট
টাইপটা তোমাদের ধরে দিয়েছি। অর্থাৎ তোমাকে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এভাবে দিতে পারে যে কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ। আমি তো জাস্ট এখানে 4টা রাখছি, তাই না? আমি এখানে 4টা রাখছি। তোমাদের হয়তো থাকতে পারে যে ম্যাঙ্গানিজ না দিতে পারে, আয়রন অন্য একটা আরেকটা মূল্য দিতে পারে। সো বি কেয়ারফুল, টাইপটা কিন্তু একটু মাথা রাখবা। বুঝতে পারতেছ? ওকে ফাইন। কোনটির কণাটির বোর পরমাণুর মডেলের ব্যাখ্যা করতে পারে? কোনটির কণাটির বোর পরমাণুর মডেল ব্যাখ্যা করতে পারে? আমরা বইতে পড়েছিলাম যে রাদারফোর্ডের রাদার রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ডের যে মডেলটা আছে, কেমন, রাদারফোর্ডের যে মডেলটা আছে ওটা কিন্তু কি করে বলতো, শুধু হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন বিশিষ্ট মোলের জন্য কি করতে পারে, তার মানে মডেল সেই বর্ণালীগুলা কি করতে পারে, ব্যাখ্যা করতে পারে শুধু হাইড্রোজেন বা অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট কি দেওয়া আছে আমার এখানে? লিথিয়াম না, লিথিয়ামও না, হিলিয়ামও না, বেরিলিয়াম না, হাইড্রোজেন। কি বলতো, এটার আনসারটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। কেমন? তো চলো আমরা নেক্সট আরেকটাতে যাই, যে ক্রোমিয়াম মৌলের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? কয়টি ইলেকট্রন থাকে? তো তুমি এটা বের করো, দেখো তোমার 24 দেওয়া আছে না, তৃতীয় বসে তৃতীয় শক্তি স্তরে। তাহলে একটা মৌলের চিন্তা করে দেখো, একটা মৌলের প্রথমে শক্তি স্তরে কয়টা থাকে? 2টা থাকে। তাহলে দ্বিতীয়তে কয়টা থাকবে? দ্বিতীয়তে থাকবে কয়টা? 8টা। তৃতীয়তে কয়টা থাকবে? তৃতীয়তে থাকে হচ্ছে 18টা। কয়টা থাকে? 18টা। তাহলে 2 এবং 8 অলরেডি কয়টা হয়ে গেছে বলতো? 10টা হয়ে গেছে না? কয়টা হয়ে গেছে বলতো? 10টা। তোমরা বুঝতে পারতেছো? প্লিজ তোমরা তো নিজেদের মধ্যে কথা বলতে থাকো সবসময়, তোমাদের নিজেদের তো সবসময় কথা বলতে থাকো। এটা কি হলো বলো তো? এটা কি হলো? তোমাদের নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এটা কি হলো কিনা বলো তো? কে কাকে ভুল করে এগুলো এখানে বলার কথা, আমাকে বলো তো। আমি জাস্ট তোমাদের কমেন্টগুলো পড়তেছি। বলো, তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের কোনো চিন্তা নাই। আচ্ছা দেখো, তাহলে সর্বশেষ আমার কয়টা থাকবে বলো তো? এখানে আছে 2টা এবং 8টা, কয়টা হয়েছে? 10টা হয়েছে। তাহলে বাকিতে কয়টা থাকবে? 13টা থাকবে। কয়টা বলো তো? 13টা। পৃথিবীর বয়স নির্ধারণের কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? দেখি কার আগে কে, তোমাদের মধ্যে দেখি এখানে কার আগে কে বলতে পারো 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা তারা 6 সেকেন্ড দিলাম, যাও 6 সেকেন্ড দিলাম। কারা কে বলতে পারো? পৃথিবীর বয়স কোনটি মাধ্যমে নির্ণয় করা যায়? বলো, পৃথিবীর বয়স কোনটির মাধ্যমে নির্ণয় করা যায়? এই যে ব্রোকেনেস, কি বলে, স্মাইল। হুম হুম, দেখি তারপর, তারপর বলো এই কোয়েশ্চেনটার আনসার দাও আমাকে। এই কোয়েশ্চেনটার আনসার দিব হচ্ছে কি, যে পৃথিবীর বয়স নির্ধারণের জন্য তেজস্ক্রিয় অ্যাসিড কোনটা ব্যবহার করা হয়? কার্বন 14 কিন্তু ব্যবহার করা হয়। কার্বন কত? কার্বন হচ্ছে 40। মাথা রাখো। শেষ পর্যন্ত যারা থাকবা দেখবো যে তোমাদের জন্য কিছু ট্রিক্স রাখছি আমি, মানে কিছু স্পেশাল কিছু গিফটস রাখছি আমি। দেখো, কফার এই সর্বশেষ শক্তি হচ্ছে রিলেটিভ বিন্যাস কোনটি? দেখছো ঘুরে ফিরে আসতেছে। কেমন? আচ্ছা, তো নাইট্রোজেনের প্রধান শক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কয়টা বলছে? নাইট্রোজেন প্রধান শক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ধারণ ক্ষমতা কত বলো তো? দেখে বলো, কয়টা আছে? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলো। নাইট্রোজেনের প্রধান শক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
তোমরা এরকম করতে থাকলে আমি হচ্ছে নেক্সট থেকে হচ্ছে লাইভ ক্লাস নিবই না, রেকর্ড ক্লাস দিতে থাকবো। কেমন? আমার নাইট্রোজেন প্রধান শক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে কয়টা? 32টা। কয়টা বলতো? 32। তো একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? এগুলো অবশ্যই আমাদের জানার কথা। কত বলতে ইলেকট্রনের ভর কত? আমাদের ইলেকট্রনের ভর হচ্ছে কত? যে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। কত? 8 গ্রাম। আমাদের আনসার কোনটা দেওয়া আছে? ঘ নাম্বারটা দেওয়া আছে। ওকে, কি বলছে? কোনটি থাইরয়েড গ্রন্থির কোষ কলা বৃদ্ধি প্রতিরোধ করে? কে করে? আয়রন করে। কে বলতো? মাথা রাখবা, আয়রন করবে। যে কোনটি থাইরয়েড গ্রন্থি কোষ কলা বৃদ্ধি করে? আয়রন। তাহলে আয়রন কত দেওয়া আছে? 131। কত বলতো? 31। এবার আসো, আপেক্ষিক আণবিক ভর কোনটির বেশি? আপেক্ষিক আণবিক কোনটার বেশি? এখন দেখো, শিখাইছি না তোমাদেরকে? এখন আমি শিখাইছি তোমাদেরকে যে কি বলছে আপেক্ষিক আণবিক ভর কোনটা বেশি। কার্বন দেওয়া আছে, তারপর দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হচ্ছে আমাদের ক্লোরিন দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের নাইট্রোজেন দেওয়া আছে। তাহলে কার্বন কত? কত কার্বন কত? আমার 12 প্লাস কত? 32। তারপরে এখানে হাইড্রোজেন 1 প্লাস কত? 35.5। এবং ফ্লোরিন কত দেওয়া আছে? আমার ফ্লোরিন দেওয়া আছে কত? মেবি 18 মনে হয়। ফ্লোরিন নয়, 18। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম। আমার নাইট্রোজেন কত দেওয়া আছে? নাইট্রোজেন আর এদিকে কিছু 19 দেওয়া আছে। 2 18। তারপর নাইট্রোজেন কত? আমার শান্ত কোণে 14, 14.2। সবচেয়ে বেশি কোনটা থাকে? এটা হচ্ছে 34। তারপর হচ্ছে আমার 38। এটা হচ্ছে আমার 8, 28। তারপর হচ্ছে এটা, তো এটা কত? আমার হচ্ছে 44। অর্থাৎ দেখো কার বেশি? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কিন্তু বেশি। কেমন? আর বেশি বলতো? কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি। হাড়ের ব্যথার চিকিৎসার কোন আইসোটোপ ব্যবহার করা হয়? হাড়ের ব্যথার কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোন আইসোটোপ ব্যবহার করা হয়? দেখি তোমাদের জন্য একটা প্রশ্ন, দেখি কে বলতে পারো, দেখি কে বলতে পারো যে হাড়ের ব্যথার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কি কোবাল্ট, নাকি আয়রন, নাকি স্টনশিয়াম? কোনটা? দেখি বলো কোনটা। অনেকে আয়রন বলতেছো। আয়রন হয় নাকি? আয়রন হাড় ব্যথা চিকিৎসা করা হয়। কোষ কলা বৃদ্ধির জন্য আয়রন। বলছিলাম না কিছুক্ষণ আগে, তো পড়ালাম, দেখছো মনোযোগ নেই তোমার। এটা আমাদেরকে স্টনশিয়াম। কি বলতো? স্টনশিয়াম। ওকে, আমরা লাস্টে চলে আসছি। উপশক্তি হচ্ছে সর্বোচ্চ, ডি উপশক্তি হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা কিছুক্ষণ আগে দেখছি যে এস উপশক্তি হচ্ছে কয়টা? 2টা। এস পি কয়টা আছে? 6টা। টি কয়টা হবে? 10টা। এবং এফ কয়টা? এফ হচ্ছে কত? 14টা। কেমন? তাহলে ডি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? সর্বোচ্চ সে কয়টা নিতে পারবে? 10টা নিতে পারবে। তাহলে 14টা না, 14টা কি নিতে পারবে? আমার এফ নিতে পারবে। তাহলে 10 কি? 10 হচ্ছে আমার কি? ডি। কেমন? সো এটা হচ্ছে আমার ডি নাম্বার। নিচের কোনটি এক জোড়া আইসোটোপ প্রবেশ করে? এক জোড়া আইসোটোপ প্রবেশ করে, মানে পারে কিনা? আমরা পারি কিনা? হ্যাঁ, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, খেয়াল করো, আইসোটোপ বলছে, আইসোটোপ, আই আইসোটোপ। তারপর আমরা অনেকে আরেকটু শুনছি না যে সো বার, আইসো আইসোটোন। মাথা রাখো, আইসোটোপ অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা কি থাকবে বলতো? দুটি মোলে প্রোটন সংখ্যা সমান থাকবে। প্রোটন সংখ্যা কি থাকবে বলতো? প্রোটন সংখ্যা সমান থাকবে। আর তারপর হচ্ছে আইসু ভার, এই যে পদীয় প্রোটন, পদে কি বলতো? প্রোটন। বার দিয়ে বর সংখ্যা, বার দিয়ে কি সংখ্যা বলতো? ভর সংখ্যা সমান থাকবে। কেমন? তারপর
আইসোটোন দন্তে অনুমান নিউট্রন, কি বলতো, নিউট্রন নিউট্রন কি থাকবে, সমান থাকবে। তাহলে এখন আমরা দেখবো কি বলছে আমাকে, আইসোটোপ আমার প্রোটনের সঙ্গে কি থাকবে, সমান থাকবে। দেখো যে কার্বনের এখানে আমার পর কত দেওয়া আছে 14 6, তারপর হচ্ছে এখানে 6 আসবে। আমি একটু ক্যালকুলেটর নেওয়ার চেষ্টা করি, ক্যালকুলেটর। ওকে, অনেক আনসার দিয়ে দিচ্ছ, একটু দেখি আমরা কেমনে বের করবা। বুঝছো তো এখন আইসিউ2 মানে হচ্ছে আমার প্রোটনের সঙ্গেই থাকবে, সমান থাকবে। দুটার দেখবা 14 থেকে 6 আমার কথা থাকে এখানে 8 এবং এখানে 7, তাহলে 1 নাম্বারটা বাদ চলে যাচ্ছে। তো সালফারের ক্ষেত্রে আমার কত 16, এবং ওইখানে দুইটা বাদ, এটা হবে না কারণ যেহেতু আগে থেকে এই দুটি ইলেকট্রন কি করে ফেলেছে, সে দান করে ফেলেছে। সো অক্সিজেনের ক্ষেত্রে কখনো এটা সম্ভব না, তাহলে আনসার হবে গ নাম্বারটা। ঠিক আছে, লেডের ক্ষেত্রে বুঝছো তোমরা যারা আছে দিছো, যেমন রাকিব দিছে যে গ, তারটা কিন্তু হয়েছে, তারটা কিন্তু হয়েছে। এবার আসো, প্রতিষ্ঠাতে করালাম তাই না, প্রতিষ্ঠাতে তোমাদের হচ্ছে করে দিয়েছি, তো তোমাদের জন্য বলছি না স্পেশাল কিছু। এখন তোমরা যারা আছো, সো তোমরা যারা এখন আছো, সো তোমাদের জন্য এখন স্পেশাল এটা, তোমাদের জন্য স্পেশাল এটা যে নিচের, দেখো তোমাদের জন্য স্পেশাল। এখন থেকে শুরু করতেছি, প্রতিষ্ঠা কিন্তু আমাদের এমসিকিউ শেষ। তো কোনটি ফসিল এর বয়স নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়? সেম, আমরা যখন পৃথিবীর বয়স নির্ধারণ করার সময় কি বলছিলাম, কার্বন কত 14 না, ঠিক সেম ফসিল, ফসিল মানে হচ্ছে জীবাশ্ম। কেমন পৃথিবীর একটা বয়স, যেমন আমরা ফসিলের ক্ষেত্রে বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমরা কার্বন 40 হচ্ছে কি করবো, ব্যবহার করবো। এটা যাতে মনে থাকে তোমাদেরকে। আরেকটা দেখো কি রাখছি, পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা কার্বনের আইসোটোপ নিউট্রনের সংখ্যা কত থাকবে, নিউট্রনের সংখ্যা থাকবে কত 8, কত থাকবে 8 থাকবে। তো উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে শক্তির কি ঘটে, বিকিরণ ঘটে। শক্তি কি করে, বিকিরণ ঘটে। মাথায় রাখো, শক্তি যখন উচ্চতর স্থান থেকে, কিসে থেকে, উচ্চতর, উচ্চতর থেকে নিম্ন স্তর দিকে আসবে, তখন আমার কি হবে বলতে, বিকিরণ হবে, বিকিরণ হবে, কি হবে, বিকিরণ হবে। আর নিম্ন স্তর থেকে আসলে, নিম্নতর থেকে উচ্চতর স্তর কি হবে, শোষণ, শোষণ হবে। বুঝছো? হ্যাঁ, ওকে ফাইন। আমরা দেখি নিচের কোনটির বর্ণালীর ভোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? হাইড্রোজেন, আমরা কিন্তু পেয়েছিলাম, দেখছো। তো এইভাবে ঘুরে ফিরে দিবি কিন্তু। তো আর নাই আমাদের, আমাদের হচ্ছে এখানে স্লাইড শেষ, স্লাইড শেষ। 30টা রাখছে তোমাদের জন্য। তো আজকে ক্লাসে কেমন লাগলো, কে কয়টা পারছো আজকে, আজকে ক্লাসে, ঠিক আছে, কে কয়টা পারছো একটু জানাও। তো এখন নেক্সট কোন চ্যাপ্টারের আমরা হচ্ছে এমসিকিউ সলভ করাবো, বা আমি এমসিকিউ ক্লাস আনবো, তোমরা অবশ্যই জানাও। সো দেখি আজকের ক্লাসে কেমন লাগলো, কে কয়টা পারছো দেখি, এমসিকিউ কে কয়টা পারছো দেখি বলো তো, কে কয়টা পারছো। এবং কেমিস্ট্রির সাবজেক্টের নেক্সট কোন চ্যাপ্টারের তোমাদের হচ্ছে এমসিকিউ ক্লাস লাগবে অবশ্যই জানাও, ঠিক আছে। আমি আজকে যে 25টা হচ্ছে ধরে ধরে করাইছি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টাইপ ভিত্তিক, অর্থাৎ যেমন ইলেকট্রোবিনাশ ছিল, তারপরে রোগ নির্ণয় ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করতেছি, এগুলো সব কিছু কিন্তু টাইপ, শুধু ওইটা যে আসবে তা না, অর্থাৎ ওই রিলেটেড টাইপগুলো কিন্তু আমার বোর্ড পরীক্ষায় ভার প্রতি বছর কিন্তু আসতে থাকে। ওকে, সো এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাস তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ছিল। তো দেখা হবে আমাদের আরেকটি কোনো নতুন ক্লাসে, ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।